হাতের কাছে যা তা দিয়ে রেডি করা যাবে এই রকম টেস্টি বিরিয়ানি। আমাদের বাসায় সবসময় এই টেকনিকে বিরিয়ানি করা হয়। বেশ খানিকটা পেঁয়াজ, এরপরে পেঁয়াজটা বেরেস্তা করে আমি একটু তুলে রেখে চিনি ছড়িয়ে নিয়েছি। এই ফাঁকে আবার কিছু রসুন, পেঁয়াজ আর আদা আমি ব্লেন্ডারে একেবারে পেস্ট করে নিয়ে আসবো। আলু ছাড়া তো বিরিয়ানি জমবে না, তাই মোটা মোটা করে আলু কেটে সেগুলো আবার হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমরা গোশের সাইজ আমি অতিরিক্ত বড় করিনি, মানে নিজেরাই খাবো তার অত। ওই যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপরে আমি এখানে শিলপাটায় বেটে নিয়েছি ঝাল যাতে কালারটা ভালো হয়। আর দিয়ে দিলাম জিরা বাটা, তেজপাতা দিয়ে দিয়েছি 2টা ছিঁড়ে সুটকে, তারপরে দিয়ে দিলাম 2টা দারুচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ আর শেষমেশ দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা অবশ্যই অবশ্যই এই পর্যায়ে বেশি বেশি করে দিতে হবে। আমাদের বাড়ি কোটোই পড়েছিল রোজমেরি পাতা, তাই সেই পাতা 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। রোজমেরি পাতা দিলে মাংসের স্বাদ অন্য লেভেলে চলে যায়। আর দিয়ে দিলাম সেই বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিতেই মনে পড়লো লবণ আর হলুদ বাকি আছে, যার কারণে আবার ধরে যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আরও রেখেছিলাম চীনা বাদাম পেস্ট করে, চীনা বাদাম, কাজু বাদাম, যে পর্যায়ে যে রকম বাদাম ইচ্ছা সব দেওয়া যাবে। বাদামটা দেওয়ার পরে আমি এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম এই মশলাটা কার হাতে মাখালে ভালো হবে। আমার দাদু ছিল, তাকে ধরে নিয়ে এসে বললাম, দাদু ভালোভাবে মশকে মশকে বাংলা ডলা মেরে মাখিয়ে দাও মাংস। মাংসটা মাখানোর পরে যত বেশি মেরিনেট করার টাইম দেওয়া হবে, রেস্টে রাখা হবে, ততই স্বাদ বাড়বে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে 1টা তেজপাতা, 1টা এলাচ, 1টা দারুচিনি আর দিয়ে দিলাম 1টা লবঙ্গ। এরপরে আবার দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে নিয়ে এবার মাংস মাখানো ছিল সেই মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসর গা থেকে যে পানিটা আসবে ওইটা একেবারে শুকিয়ে ফেলতে হবে। মানে মাংস থেকে অনেক পানি বের হয়, তাই ঢাকনা দিয়ে বারবার নাড়াচাড়া করে আমি পানিটা শুকিয়ে একেবারে কষা কষা ভাব করে নিয়ে আসছিলাম। তারপরে ফুটন্ত গরম পানি কষানো হয়ে গেলে ঢেলে দিয়েছি। পানিটাও দিয়ে ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। ওই পানিটা যখন কমে আসবে, একেবারে কমানো যাবে না, একটু ঝোলঝোল থাকবে। শেষ পর্যায়ে মাংস আর মশলাগুলো আর একটু নাড়াচাড়া দিয়ে গোশগুলো কড়াই থেকে একে একে তুলে নিতে হবে। তবে টিপটেমি করে একেবারে চেটে পুচে তোলার দরকার নেই, সামান্য একটু ঝোল রাখতে হবে যাতে কালারটা সুন্দর হয় চালের। এর পর্যায়ে আর একটু দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর চালটা দিয়ে ভালোভাবে ঝাঁকানাকা স্টাইলে চালটা ভাজা ভাজা করে ফেলতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, গোশে যেহেতু লবণ আছে তাই বুঝে শুনে লবণের পরিমাণটা ফেলে দিতে হবে। তারপর ধপাস করে মেরে দিলাম আবার গরম পানি। পানি দেওয়ার পরিমাপ তো সবাই জানে, যে পরিমাণে চাল তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে। গরম পানি দেওয়ার পরে আমি একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে আবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই পর্যায়ে আলু আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু কালারটা সুন্দর হবে। একটু ঝিকিমিকি কালার করার জন্য আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ আর একটুখানি ফুড কালার, তার ভিতরে একটু পানি দিয়ে এটা গুলিয়ে এক সাইড করে রেখে দেবো। এই পর্যায়ে আমাদের ডালটা যখন 80% সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলো দিয়ে এইবার নাড়াচাড়া করে ভাতের সাথে মাংসগুলো উল্টে পাল্টে এর কলজের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এপিট ওপিট দিয়ে যেভাবে হোক মাংস আর ভাতটা একেবারে মিশে একাকার করে ফেলতে হবে। তারপরে উপর দিয়ে একটু ডেকোরেশন করার জন্য যে পেঁয়াজ বেরেস্তা বাক ছিল সেটা দিয়ে দেবো। আর ওই যে তৈরি করা লিকুইড মিল্ক পাউডারটা দিয়ে এবার ভালোভাবে চাপাচাপি করে প্লাস্টার মেরে দিয়ে দিলাম ঢাকনা। তারপরে পুরু পাড়া দেখে কড়াই নিয়ে সেই কড়ার উপর আবার ওই বিরিয়ানির কড়াইটা দিয়ে দিলাম। এরপরে আস্তে করে কোনো রকম নরম নরম জালে একদমে দিলাম 40 মিনিট। প্লেটে যখন নামাচ্ছিলাম সেই পর্যায়ে তো কালার দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, দেখে কি ডাকবে বাড়ি তৈরি করা গোশগুলো এত সিদ্ধ হয়েছে।